Hello, viewers. Assalamu alaikum. How are you? I hope you are fine. Today, I will discuss with you about a very common topic, that is voice change, and this is very important, a very important grammatical item, especially for the students and for all the English language learners. So this video is made for the beginners. Now let's start the video. Here we can see a sentence, that is, the children ate the cake. So this is an assertive sentence, and this sentence we can say in another way: the cake was eaten by the children. So we can see that we can talk in two ways. In one way, the subject is the doer of the action, and in another way, the object is the doer of the action. So we can say that voice is, there are two kinds of voice. One is active voice and another is passive voice. Now, there is a question, why should you use the passive voice? আপনি কেন passive voice ব্যবহার করবেন? Well, if you don't want to say who or what did the action, যদি আপনি বলতে না চান যে কে কাজটি করেছে, তাহলে passive voice-ই ইউজ করতে হবে। If you don't know who did the action, যদি আপনি না জানেন কে কাজটি করেছে, তাহলেও passive voice ইউজ করতে হবে। When the object is the most important part of the sentence, যখন কর্মটি বাক্যের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়ায়, তখন আমাদেরকে প্যাসিভ ভয়েস ইউজ করতে হয়। আমরা প্যাসিভ ভয়েসের ইউজ দৈনন্দিন করে থাকি। বিশেষ করে যারা নেটিভ ইংলিশ স্পিকার, তারা প্যাসিভ ভয়েসের ব্যবহার অনেক বেশি করে। এছাড়াও আমরা পত্রিকায় সাংবাদিকদের কোনো রিপোর্ট দেখলে আমরা দেখতে পাই সেখানে প্যাসিভ ভয়েসের ব্যবহার রয়েছে। নাও, যদি আমরা খুব ভালোভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ রূপান্তর করা শিখতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই কনজুগেশন অফ ভার্ব এই চ্যাপ্টারটি খুব ভালোভাবে পড়তে হবে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোনো ভার্বের 5টি রূপ থাকে বা ফর্ম থাকে। একটা হচ্ছে বেস ফর্ম, একটা প্রেজেন্ট ফর্ম, একটা পাস্ট ফর্ম, একটা পাস্ট পার্টিসিপল ফর্ম এবং আরেকটি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। যে কোনো মেইন ভার্বের আমরা এই 5টি রূপ দেখতে পাই। যেমন গো, এই বেস ফর্ম টু গো, এটার আমরা 2টি প্রেজেন্ট ফর্ম দেখতে পাই। একটি হচ্ছে গো আর একটা হচ্ছে গোস। যদি সাবজেক্ট ফার্স্ট পারসন বা সেকেন্ড পারসন হয় আমরা, অথবা কোনো প্লুরাল নাম্বার হয়, তাহলে আমরা গো ইউজ করি। আর যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে আমরা গোস ইউজ করি। পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, পাস্ট পার্টিসিপল গান এবং প্রেজেন্ট পার্টিসিপল গোয়িং। তা আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করব কোনো বাক্যকে, তখন আমাদেরকে এই পাস্ট পার্টিসিপল ফর্মটি অবশ্যই ব্যবহার করতে হবে। সব প্যাসিভ ফর্মেই পাস্ট পার্টিসিপল ফর্ম এই রূপটি ব্যবহার করা হয়। তাই কনজুগেশন অফ ভার্ব এই চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ। এটা যদি ভালোভাবে না পারেন, তাহলে অবশ্যই প্যাসিভ ভালোভাবে শিখতে পারবেন না। তাই আমার অনুরোধ, সবাই এই কনজুগেশন অফ ভার্বটি পড়ে নেবেন। আমি পরবর্তীতে এর উপরে একটি ভিডিও বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে আমাদেরকে যেটি জানতে হবে,
অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব এবং মোডাল ভার্ব। আমি জাস্ট একটু ধারণা দেওয়ার জন্য এটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি এটার উপরেও একটি ভিডিও করব অক্সিলারি ভার্ব এবং মোডাল ভার্বের উপরে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি টু বি ভার্ব, প্রেজেন্ট ফর্মে এম ইজ আর যে কোনো একটি ব্যবহার হয়, পাস্ট ফর্মে ওয়াজ বা ওয়্যার যে কোনো একটি ব্যবহার হয়, পাস্ট পার্টিসিপলে বিন এবং প্রেজেন্ট পার্টিসিপলে বিং। ঠিক তেমনি টু হ্যাভ ভার্ব হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাড এবং হ্যাভিং। তো এগুলো আমাদেরকে খুব ভালোভাবে জানতে হবে, নয়তো আমরা প্যাসিভ ভালোভাবে করতে পারবো না। নাও লেটস গো টু দ্য নেক্সট স্লাইড। এই চার্টটিও খুব গুরুত্বপূর্ণ, কারণ যখনই আমরা অ্যাক্টিভ সেন্টেন্স থেকে প্যাসিভে যাব তখন আমাদেরকে এই অ্যাক্টিভের সাবজেক্টিভ ফর্মটার অবজেক্টিভ ফর্ম লাগবে। যেমন আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, উই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস, ইউ এর কোনো চেঞ্জ হয় না, হি এর অবজেক্টিভ ফর্ম হিম, শি এর অবজেক্টিভ ফর্ম হার, দে এর অবজেক্টিভ ফর্ম দেম, আর ইটের কোনো পরিবর্তন হয় না, এটা ইটই থাকে। তাই এই চ্যাপ্টারটাও, এই টেবিলটাও আপনাকে খুব ভালোভাবে জানতে হবে, নয়তো আপনি ভুল করে ফেলবেন। সাম এক্সাম্পলস অফ প্যাসিভ। আমরা যে প্যাসিভ সেন্টেন্স কিভাবে চিনব সেটা আমরা এখান থেকে দেখব। দ্য স্ট্যান্ড ওয়াজ রিটেন বাই স্টিফেন কিং। এখানে এই বাক্যটি যে প্যাসিভ আমরা কিভাবে চিনতে পারবো? কখনোই আমরা বাই দেখে প্যাসিভ চেনার চেষ্টা করব না, তাহলে আমাদের অনেক সময় ধোঁকা খেতে হবে। আমরা সবসময় ভার্বের রূপটি খেয়াল করব। যেমন এখানে আছে ওয়াজ রিটেন, এই ওয়াজ রিটেন এই ভার্ব ফর্মটি হচ্ছে প্যাসিভ ফর্ম। প্রথমে অক্সিলারি ভার্ব বি ভার্ব ওয়াজ, তারপরে পাস্ট পার্টিসিপল। এখন আপনারা বলতে পারেন যে পাস্ট পার্টিসিপল ফর্ম তো আমরা পারফেক্ট টেন্সে ব্যবহার করি। হ্যাঁ, অবভিয়াসলি দিস ইজ ট্রু। তবে আমাদেরকে জানতে হবে আমরা দুই জায়গাতে আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করি। একটি হচ্ছে প্যাসিভ ফর্ম, প্যাসিভ ভার্ব, প্যাসিভ সেন্টেন্সে, আরেকটি হচ্ছে পারফেক্ট টেন্সের ক্ষেত্রে। যে কোনো পারফেক্ট টেন্সেই আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করি। তাই এটা আমাদেরকে মনে রাখতে হবে। দ্য সেকেন্ড সেন্টেন্স, ডেডপুল ওয়াজ ডিরেক্টেড বাই টিম মিলার। এখানে ওয়াজ ডিরেক্টেড, এটা দেখে আমরা চিনতে পারবো এটা প্যাসিভ ফর্ম। ওয়াজ সাং, দ্য ন্যাশনাল অ্যানথেম ওয়াজ সাং বাই সুজান। এখানে ওয়াজ সাং এই রূপটি দেখে আমরা চিনতে পারবো এটা প্যাসিভ ফর্ম। তাই আমরা সবসময় মনে রাখবো বাক্যটি অ্যাক্টিভ না প্যাসিভ, অবশ্যই আমরা ভার্বের দিকে খেয়াল করে চেনার চেষ্টা করব। Now there are 6 steps to turn an active sentence into a passive sentence. First step, identify the subject, the verb and the object. This is really very important. If you don't identify the subject, the verb and the object, you are not able to convert the sentence into passive. Suppose এই বাক্যটিকে আমরা তিনটি অংশে বিভক্ত করতে পারি। The children ate the cake. So the first part is the subject, the children ate, this is the verb, and the cake, this is the object. So this is our primary task. এটা আমাদের প্রাথমিক কাজ। যে কোনো বাক্যকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার আগে আমাদেরকে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট চিনতে হবে। The second step, there is move the object to become the new subject of the sentence. Subject এবং অবজেক্টের পারস্পরিক স্থান পরিবর্তন। The children ate the cake, subject, verb, object. So when we will write the passive sentence, প্রথমে আমাদেরকে অ্যাক্টিভ সেন্টেন্সের যে অবজেক্টটি রয়েছে সেটিকে আমাদেরকে প্যাসিভ সেন্টেন্সের সাবজেক্ট করতে হবে, দ্যাট ইজ দ্য কেক, এবং অ্যাক্টিভ সেন্টেন্সের যে সাবজেক্ট রয়েছে সেটিকে আমাদেরকে প্যাসিভ সেন্টেন্সের অবজেক্ট করতে হবে, দ্য চিলড্রেন। মাঝখানে আমাদের ভার্বের কীরকম পরিবর্তন হবে আমরা পরবর্তী স্লাইডগুলোতে দেখব। আশা করি আপনারা বুঝতে পারছেন। নেক্সট স্লাইডে যাচ্ছি। দ্য থার্ড স্টেপ, check the tense of the active sentence.
What is the verb tense in the active sentence? অ্যাক্টিভ সেন্টেন্সে ভার্ব টেন্সটা কি সেটা আমাদেরকে নির্ণয় করা খুবই জরুরি আমাদের জন্য, নাহলে ভুল হয়ে যাবে। দ্য চিলড্রেন এইট দ্য কেক, এখানে দ্য চিলড্রেন হচ্ছে সাবজেক্ট, ভার্ব হচ্ছে এইট, অবজেক্ট হচ্ছে দ্য কেক। এখন কথা হচ্ছে এই এইট ভার্বটি এটা কোন টেন্সে আছে? অবশ্যই আপনারা ধরতে পেরেছেন, এটি হবে past tense, right? So our third step has been completed, so we will go to the next step. The fourth step is to conjugate the verb be. আমাদেরকে এখানে এটা হচ্ছে মেইন ভার্ব, এই মেইন ভার্বের পূর্বে আমাদেরকে একটি অক্সিলারি ভার্ব নিতে হবে টেন্স অনুযায়ী। এখানে যেহেতু পাস্ট টেন্স রয়েছে তাই আমরা নেব পাস্ট টেন্স ওয়াজ, এটি একটি বি ভার্ব, অক্সিলারি ভার্ব। তো আমাদের ফোর্থ স্টেপ কমপ্লিট হলো। এরপরে আমরা যাব আমাদের নেক্সট স্টেপ, ফিফথ স্টেপ, অ্যাড দ্য পাস্ট পার্টিসিপল অফ দ্য মেইন ভার্ব আফটার বি। যেহেতু আমরা বি ভার্ব ওয়াজ ব্যবহার করেছি, এখন আমরা এইট এই পাস্ট ফর্মটির পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা ওয়াজের পরে ব্যবহার করব। তাহলে ওয়াজের পরে আমাদের যোগ করতে হবে এইট এই ভার্বটির পাস্ট পার্টিসিপল। তাহলে এই ভার্বটির পাস্ট পার্টিসিপল হচ্ছে ইটেন। আমরা জানি ইট মানে খাওয়া, এর পাস্ট ফর্ম হচ্ছে এইট এবং পাস্ট পার্টিসিপল হচ্ছে ইটেন। ইট, এইট, ইটেন। So our fifth step has been completed. We will go to the final step, that is move the subject of the active sentence to become the object of the passive sentence. আমাদেরকে কি করতে হবে? অ্যাক্টিভ সেন্টেন্সের সাবজেক্টটিকে প্যাসিভ সেন্টেন্সের অবজেক্টে পরিণত করতে হবে, যেটা আমরা একটু আগেও দেখেছি। অ্যান্ড অ্যাড এ সুইটেবল প্রেপোজিশন বিফোর ইট। এবং অ্যাক্টিভ সেন্টেন্সের সাবজেক্টে আমরা যে অবজেক্ট করব সেই অবজেক্টের পূর্বে আমাদেরকে একটি মানানসই বা বাক্য অনুসারে আমাদেরকে একটি প্রেপোজিশন ব্যবহার করতে হবে। হতে পারে সেটি বাই, হতে পারে সেটি উইথ, হতে পারে সেটি টু। সেটা ইটস ডিপেন্ড অন দ্য সেন্টেন্স। নাও দ্য চিলড্রেন এট দ্য কেক। ফার্স্ট we'll take the cake as the subject, then the verb was, because here the subject, the cake, is singular, so we take was, then eaten, the cake was eaten. এরপরে আমরা নিব অ্যাক্টিভ সেন্টেন্সের সাবজেক্টটাকে আমরা অবজেক্ট তৈরি করব এবং তার পূর্বে আমরা বাই বসাবো। দ্য কেক ওয়াজ ইটেন বাই দ্য চিলড্রেন। আমি নেক্সটে আরেকটি ভিডিও তৈরি করব যেখানে আমরা দেখব কখন বাই হয়, কখন উইথ হয়, কখন টু হয়। এরপর আমরা বিস্তারিত একটা আলোচনা করব। এটা শুধুমাত্র আজকে ইন্ট্রোডাকশন অফ অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েস। সো উই হ্যাভ ডান our task, that is we converted the active sentence into passive sentence. The children ate the cake. The passive is the cake was eaten by the children. I hope you all have understand this lesson. আশা করি আপনারা সহজেই বুঝতে পেরেছেন, অন্তত প্রাথমিক ধারণাটি পেয়েছেন। এখন আমরা কিছু উদাহরণে যাব। যেমন someone has stolen my neighbor's car. যেমন আমরা একটু আগে আলোচনা করেছিলাম যে স্টোলেন এটা হচ্ছে স্টিলের পাস্ট পার্টিসিপল ফর্ম, তার আগে হ্যাজ, তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অ্যাক্টিভ সেন্টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। তাহলে আমরা এটা যখন প্যাসিভ করব তখন আমরা এটার অবজেক্টটাকে সাবজেক্ট বানাবো, মাই নেইবারস কার। তো যখন আমরা হ্যাজ থাকে এরপরে আমরা একটা বিন নিব, হ্যাজ বিন অথবা হ্যাভ বিন। হ্যাজ বিন স্টোলেন। এখন কে চুরি করেছে এটা আমরা জানি না, তাই আমরা বাই সামওয়ান এটা আমরা দিতেও পারি, নাও দিতে পারি, এটা নিয়ে কোনো সমস্যা নেই। শুধুমাত্র কেউ যদি মাই নেইবারস কার হ্যাজ বিন স্টোলেন এই পর্যন্ত কেউ লিখলেও সেটা রাইট প্যাসিভ সেন্টেন্স হবে। বাই সামওয়ান দিলে সেটাও
কোনো সমস্যা নেই। এর পরের বাক্যটা আমরা একটু ভেঙে ভেঙে বুঝবো। যেমন এই বাক্যটিকে আমরা 4 ভাগে যদি ভাগ করি, উই মেড লটস অফ মানি ইন 2002, তাহলে এখানে উই হচ্ছে সাবজেক্ট, মেড হচ্ছে মেইন ভার্বের পাস্ট ফর্ম, লটস অফ মানি অবজেক্ট, ইন 2002 দিস ইজ এক্সটেনশন। মনে রাখবেন এক্সটেনশন জরুরি না, এটার কোনো পরিবর্তন হয়, এটা সেম থেকে যায়। তাহলে আমরা এখানে অবজেক্টটাকে প্রথমে সাবজেক্ট বানাই, লটস অফ মানি, যেহেতু মানি আনকাউন্টেবল নাউন তাই আমরা অক্সিলারি ভার্ব সিঙ্গুলার নিব, ওয়াজ মেড বাই আস, যেহেতু উই সাবজেক্ট এটার অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস। লটস অফ মানি ওয়াজ মেড বাই আস, তারপরে এক্সটেনশনটা আমরা বসাতে পারি ইন 2002। এই সেন্টেন্সটাকে আমরা অন্যভাবেও লিখতে পারি, সেটাই আসলে স্ট্যান্ডার্ড। সেটা হচ্ছে আমরা এক্সটেনশনটাকে আমরা যদি আগে নিয়ে আসি, এক্সটেনশনটাকে আমরা যদি এই জায়গাতে নিয়ে আসি এবং বাই আসটাকে পরে দিই, তাহলে কি দাঁড়ায়, লটস অফ মানি ওয়াজ মেড ইন 2002 বাই আস। দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড প্যাসিভ অফ দ্য গিভেন সেন্টেন্স। আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্ট্যান্ড, আপনারা সবাই সহজে বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি কঠিন মনে হয় তাহলে কমেন্টস করে জানাবেন, আর যদি সহজ মনে হয় তাও কমেন্টস করে জানাবেন। Some more examples. The house was built in 1893. The house subject was built object verb এবং in 1893 এটা এক্সটেনশন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, এই যে was built এটা কি অ্যাক্টিভ ফর্ম নাকি প্যাসিভ ফর্ম? আমি আগেই বলেছি, আশা করি আপনারা ধরতে পেরেছেন, এটা অবশ্যই প্যাসিভ ফর্ম। was built, was অক্সিলারি ভার্ব, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার হয়েছে, অবশ্যই এটা প্যাসিভ ফর্মে আছে। এবার আমরা একটু উল্টা করব, যে প্যাসিভকে আমরা অ্যাক্টিভ করব, জাস্ট আমরা রিভার্স করে দেব। বাক্য যেভাবে আমরা অ্যাক্টিভ করেছি, তার অ্যাক্টিভ থেকে প্যাসিভ করেছি তার বিপরীত প্রক্রিয়াটি করব। তবে এখানে একটু লক্ষণীয় বিষয়, এখানে কোনো অবজেক্ট নেই, এখানে কোনো অবজেক্ট নেই, এটা হচ্ছে এক্সটেনশন। তাহলে আমাদেরকে একটা অবজেক্ট ধরে নিতে হবে। এখানে আমরা সামওয়ান ধরতে পারি, সাবজেক্ট হেল্পিং ভার্ব প্লাস পাস্ট পার্টিসিপল এক্সটেনশন। তাহলে আমরা সামওয়ান ধরতে পারি, অথবা অন্য কিছুও ধরতে পারি, পিপলও ধরতে পারি। সো সামওয়ান, এখানে আমরা একটা সাবজেক্ট ধরে নিলাম। এরপরে ওয়াজ বিল্ট, এখানকার ওয়াজটা উঠে যাবে, ওয়াজটা উঠে যাবে, এবং যেহেতু এটা ওয়াজ দ্বারা পাস্ট ফর্ম আমরা বুঝতে পারছি, তাহলে আমরা মেইন ভার্বের পাস্ট ফর্মটা নিব, সেটা হচ্ছে বিল্ড। সামওয়ান বিল্ড, এটার পাস্ট এবং পাস্ট পার্টিসিপল সেম। সামওয়ান বিল্ড, তারপরে এই সাবজেক্ট কি হয়ে যাবে এখানকার অবজেক্ট। সামওয়ান বিল্ড দ্য হাউস, এরপরে আমরা এক্সটেনশন ইউজ করব, ইন 1983। তাহলে এখানে হচ্ছে সাবজেক্ট, past form of the main verb, object, extension. So viewers, I hope you have understand my lesson. If you feel comfortable, please write the comments, and if you feel uncomfortable and it seems to you difficult, please inform me through the comments. So this was my today's lesson. Thank you very much for watching the video. My next video will be inshallah on auxiliary or helping verb and conjugation of verb. This is the basic of English language. If you understand these two topics very well, I hope you will learn English very quickly. So stay home, stay safe. Allah Hafiz.